আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগতম নতুন ভিডিওতে। তো আচ্ছা, যদি এমন হতো যে আমরা তো পড়াশোনা করি, তো আমাদের পড়াশোনা সবগুলো যদি মনে থাকতো, যে আমরা যাই পড়ি তাই মনে থাকবে, তাহলে অনেক ভালো হতো, তাই না? আর আমাদের সবার একটা কমন সমস্যা কি, আমরা কিন্তু পড়াশোনা অনেক করি কিন্তু আমরা ভুলে যাই। এটা হচ্ছে আমাদের সমস্যা, তাই না? তাই জন্য আমি আজকের ভিডিওতে চেষ্টা করব যে পড়া কীভাবে মনে রাখা যায়, না কীভাবে পড়া মনে রাখবো, এই বিষয়ে আমি ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব, যতটুকু আমার জ্ঞান, ততটুকু দিয়ে বলার চেষ্টা করব। তো আমি মূলত বিষয়টা দুইটা পার্টে বলবো। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি কিছু টেকনিক এবং কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, পড়া মনে রাখার ক্ষেত্রে। আর ইনশাল্লাহ আরেকটা ভিডিও থাকবে যেটাতে আমি একটা এইসব টেকনিক এবং ফ্যাক্টরগুলো মিলে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করব, পড়ার একটা স্ট্র্যাটেজি। এগুলো হচ্ছে আমার জাস্ট কিছু টেকনিক্স এবং ফ্যাক্টরস, এগুলোর উপর বেস করে আমি একটা স্ট্র্যাটেজি বানাবো, আমার পড়ার একটা স্ট্র্যাটেজি। তাহলে প্রথম শুরুতে তোমরা দেখতে পারো যে আমি 1 নম্বরে লিখে রাখছি যে উদ্দেশ্য বা নিয়ত ঠিক করা। এখন আমরা সবাই কিন্তু সবারই একটা উদ্দেশ্য থাকে, বা প্রত্যেকটা কাজের আমাদের একটা উদ্দেশ্য থাকে। আর আমাদের উদ্দেশ্যের উপরে কিন্তু আমাদের কাজের ফলাফল নির্ভর করে। আমরা জানি ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে তার শুধু পড়াশোনার ক্ষেত্রে না, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের নিয়তটা সঠিক রাখতে হবে। সেই জন্য আমি আমাদের শুরুতেই যে কোনো কিছু শুরুতে আমাদের নিয়ত বা উদ্দেশ্যটা ঠিক করবে। তাহলে এক্ষেত্রে আমাদের পড়াশোনার ক্ষেত্রে নিয়তটা কী হওয়া উচিত? আমাদের একজন মুমিনের নিয়তটা কী হওয়া উচিত? মুমিনের নিয়ত হবে সে যেই কাজ করবে না কেন তার রবের সন্তুষ্টির জন্য, অর্থাৎ আমরা পড়াশোনা করব আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আর কিছু না। তবে হ্যাঁ, এখানে আমাদের ক্যারিয়ার থাকবে এবং আমাদের একটা অ্যাম্বিশন থাকবে, যে আমাদের পড়াশোনা করে অ্যাম্বিশন থাকে কি, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, টিচার হব, সায়েন্টিস্ট হব, সমস্যা নেই। এগুলো আমাদের অবশ্য ক্যারিয়ার জরুরি, কিন্তু এই ক্যারিয়ারগুলো হবে আমাদের একটা মাধ্যম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য একটা মাধ্যম। অর্থাৎ আমি যদি আমার ক্যারিয়ার আল্লাহ তাআলা যেভাবে আমাকে গাইডলাইন দিয়েছেন সেভাবে পরিচালনা করি আমার জীবনটা, তাহলে ওইটা আমার কি ইবাদত, এবং ওইটাই আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মাধ্যম হিসেবে কাজ করবে। তো এই জন্য আমাদের সবসময় নিয়ত বা উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা থাকে না, যে পড়াশোনা করতে ইচ্ছে করে না মাঝে মাঝে। হ্যাঁ, তো পড়াশোনা যে করতে ইচ্ছে করে না, তাহলে এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য বা নিয়ত নিয়ে কিন্তু আমরা পরিষ্কার না, আমরা ক্লিয়ার না যে আমরা কী চাই আসলে। তো আমরা যদি সবসময় এটা মাথায় রাখি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পড়াশোনা করতেছি, তাহলে কিন্তু আমাদের আর এটা সমস্যাটা হবে না। আরেকটা বিষয় হলো এই কি, তো এতটুকুই। এরপর নিয়ত বা উদ্দেশ্য ঠিক থাকলে কি হবে, মানে আচ্ছা এটাকেও এরপরে এরপরে টপিকে চলে যাই। সেটা হলো কিছু সায়েন্টিফিক টেকনিক। হ্যাঁ, এখন আমার নিয়ত বা উদ্দেশ্য আমার সঠিক আছে, যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পড়বো। তাহলে এক্ষেত্রে কী হয়, যে আমরা অনেক সময় খারাপ রেজাল্ট করি একটু, বা আমাদের আশা অনুযায়ী আমাদের কি ফলাফল হয় না, অনেক সময় হয় না। তাহলে ওই ক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের হতাশাটা কাজ করবে না, কারণ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কি পড়াশোনা করছি। যদিও হ্যাঁ, আমি একটা ফর্মালিটি, আমি পড়াশোনা করতেছি, পরীক্ষা দিচ্ছি, তাহলে ওই ক্ষেত্রে আমি চেষ্টা করতেছি। তাহলে কিন্তু এটার ফলাফলটা যেমনই হোক, আমরা জানি যে কি আল্লাহ তাআলা কিন্তু বান্দার ফলাফল দিয়ে বান্দাকে কি করেন না, এই জাজ করেন না, বা বান্দাকে মূল্যায়ন করেন না। উনি বান্দার প্রচেষ্টাটা দেখেন। তাহলে কে কত আন্তরিকভাবে প্রচেষ্টা করছে সেটাই হচ্ছে আল্লাহ তাআলা দেখেন। এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার এই মূল্যায়ন আর আমাদের মূল্যায়নের মধ্যে পার্থক্য। আমরা কিন্তু মূল্যায়ন করি মানুষকে তার কি দিয়ে, ফলাফল দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার তার প্রচেষ্টা দিয়ে মূল্যায়ন করেন। তো সায়েন্টিফিক টেকনিকের ক্ষেত্রে আমি যে বিষয়টা প্রথম হচ্ছে ফাইনম্যান টেকনিক, আমি এখানে লিখে রাখছি। সেটা হলো ফাইনম্যান টেকনিক। আচ্ছা, তো ফাইনম্যান টেকনিক বিষয়টা কি, সেটা হলো আমি যে কোনো নতুন পড়া এমনভাবে পড়বো যাতে বুঝে পড়বো কীভাবে, যাতে করে আমি আরেকজনকে বিষয়টা বোঝাতে পারি। কারণ হচ্ছে যে দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ টু টিচ, অর্থাৎ শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরেকজনকে শেখানো। অর্থাৎ তুমি যখন একটা পড়া অন্যজনকে পড়াইতে পারবো, অন্যজনকে শেখাইতে পারবা, তার তুমি পড়াটা ভালোভাবে বুঝছো। তাহলে এই জন্য আমাদের যে টেকনিকটা ফলো করতে হবে ফাইনম্যান টেকনিক। এখন তোমার যদি এরকম অর্থাৎ যত সহজে তুমি বুঝাতে পারবো বিষয়টা, তুমি তত ভালোভাবে জিনিসটা বুঝছো। কারণ সহজে বোঝানোর জন্য কিন্তু এক্সাম্পল দেওয়া লাগে। তাহলে ওই ক্ষেত্রে তুমি চিন্তা করতেছো এক্সাম্পলগুলো, তাই না? আর কাউকে শেখানোর জন্য তোমার ব্রেন একটা আগে
সিকোয়েন্স থাকতে হবে, একটা স্ট্রাকচার থাকতে হবে যে কীভাবে কীভাবে তুমি কোনটা আগে বলবা কোনটা পরে বলবা। তাহলে ওই ক্ষেত্রে তুমি তোমার পড়াটা একদম তোমার মাথার মধ্যে মানে সেট হয়ে যাবে। তাহলে ফাইনাল টেকনিকটা আমরা ফলো করব যখন আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, তো মানে এবং তোমার যদি কাউকে বোঝানোর মতো না থাকে তাহলে তুমি কী করবা? তখন হচ্ছে তুমি চিন্তা করে নিবা তোমার সামনে কেউ আছে, তাহলে ওইভাবে তোমার পড়ার টেবিল যা আছে, আমি তো এরকম করি, আমার এরকম কেউ নাই। তবে হ্যাঁ, এখন তো মানে কি মানে পড়াই, তো এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বোঝাই, কিন্তু আমার নিজের পড়া যখন পড়ি আমি চেষ্টা করি কি কাউকে বুঝিয়ে বলার মতো এভাবে পড়ার জন্য। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাক্টিভ রিকল। আর অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? সেটা হলো আমি একটা পড়া পড়ছি, এখন আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো আমরা পড়া একটা পড়ে এটা শেষ করে আরেকটা নতুন পড়াতে চলে যাই, আবার আরেকটা পড়া পড়ে নতুন পড়াতে চলে যাই। অর্থাৎ একটা পড়া শেষ করে ওইটা এতটুকুতে মনে করি শেষ হয়ে গেছে, কিন্তু মানে কি মানে এটা আমার আর পড়তে হবে না। কিন্তু আমাদের ব্রেন এভাবে কাজ করে না। আমাদের ব্রেন কাজ করে কিন্তু আমাদের ব্রেনের দুইটা মানে মেমোরিটা কাজ করা হচ্ছে মেনলি, একটা থেকে আমাদের টেম্পোরারি মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। টেম্পোরারি মেমোরিতে তুমি একটা পড়া যখন পড়ছো সাথে সাথে ওটা টেম্পোরারি মেমোরি থাকবে, কিন্তু যখন আস্তে আস্তে সময় যায়, যত দেরি হয় তত কিন্তু আস্তে আস্তে এটা টেম্পোরারি মেমোরি থেকে চলে যায়, মানে এটা আমরা ভুলে যাই। কিন্তু তোমার মনে রাখার জন্য কিন্তু তোমার পড়াটা টেম্পোরারি মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট হইতে হবে। এটা কেমনে হবে? ওটা করার জন্য মেনলি তোমার রিভিশন হইতে হবে। তো এখানে অ্যাক্টিভ রিকলটা মেনলি অ্যাক্টিভ রিকল এবং এই দুইটাই আসলে মেনলি রিভিশন। অ্যাক্টিভ রিকল মানে তুমি একটা পড়া পড়ছো, মনে করো তুমি কোষের গঠন নিয়ে পড়াশোনা করছো, তাহলে তুমি পড়ে ফেলছো, পড়ার পরে তোমার বই বন্ধ করো, এরপর তুমি নিজে নিজে চিন্তা করবা, মানে মনে করার চেষ্টা করবা যে আচ্ছা উদ্ভিদের কোষের গঠন, তো কোষের মধ্যে কী কী থাকে। প্রথমে শুরুতে একটা সেল ওয়াল থাকবে, যেরকম একটা এই ঘরের বাইরে দেওয়াল থাকে, এরকম উদ্ভিদের কোষের বাইরে একটা সেল ওয়াল থাকবে। এরপর হচ্ছে যে ওর কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকবে, এখানে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, এইগুলা প্লাস্টিক। তো এইভাবে হচ্ছে আমি মনে করার চেষ্টা করবো, অর্থাৎ একটা পড়ার পরপরই আমি চেষ্টা করবো দেখি আমার কী কী মনে আছে। তাহলে এক্ষেত্রে দেখবা যে কিছু জিনিস তোমার মনে আছে, কিছু জিনিস তোমার মনে নেই। তো যেগুলো মনে আছে ভালো, যেগুলো মনে নেই এগুলো যখন তুমি আবার দেখবে, আবার মনে করার চেষ্টা করবে, দেখবে যে তখন আর তুমি বলতেছো না। তাহলে এইভাবে অ্যাক্টিভ রিকলটা এইভাবে কাজ করে, ঠিক আছে? তো ওইভাবে পড়লে, ওইটা পড়লে কি হয় মানে তুমি তোমার ব্রেনকে ওই ক্ষেত্রে ফোর্স করতেছো কোনো কিছু মনে করার, তাহলে ওই ক্ষেত্রে তোমার ব্রেন ওইটা আরও মানে মানে যখন তুমি ফোর্স করবা তখন এটা আস্তে আস্তে সে টেম্পোরারি মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরিতে নিয়ে যাবে, তখন তোমার পড়াটা মনে থাকবে এইভাবে। তো এরপর যে বিষয়টা হচ্ছে স্পেস রিপিটেশন বিষয়টা হচ্ছে যে মানে রিভিশন দেওয়া। একটা মানে কিছু সময় পর মনে করো তুমি সকালে একটা পড়া পড়ছো, সকালে পড়ার পরে তুমি কী করবা, রাতে ঘুমানোর আগে একবার পড়াটা রিভিশন দিয়ে দিবা। ঘুমানোর আগে রিভিশন দিলে ভালো, কারণ হচ্ছে যে ঘুমাইলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ থাকে। তো ওই সময় আমাদের যদি আগে থেকে পড়ে রাখি তাহলে ওইটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে থাকবে। তো এই ক্ষেত্রে আমার রিভিশনের ক্ষেত্রে এই দুইটা প্রসেস, একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, একটা হচ্ছে স্পেস রিপিটেশন। এই দুইটা আমার রিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কী হবে আমার রিভিশনটা এফেক্টিভ হবে। রিভিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যত বেশি মানে এইগুলো কিন্তু একটা মানে প্র্যাকটিসের মতো, মানে তুমি এগুলো একবার করে তোমার খুব বেশি ভালো লাগবে না, মনে হবে যে দৌড়ো মানে এটা না করি, কিন্তু তোমার কিন্তু এটা যদি তুমি কন্টিনিউয়াসলি এই প্রসেসটা করতে থাকো, দেখবে যে এক সময় গিয়ে তোমার কি পড়া তুমি কম পড়লেও তুমিও পড়াটা মনে রাখতে পারো, মানে এটা একটা এফিশিয়েন্ট। আমরা কী করি, আমরা পড়া অনেক পড়ি কিন্তু মনে থাকে খুবই অল্প, তার মানে এটার এফিসিয়েন্সি কম। কিন্তু তুমি পড়া যতটুকু পড়ছো তার মধ্যে বেশিরভাগই মনে থাকবে, এটাই তো মানে উচিত, তাই না? তো এটা একটু টাইম লাগবে, কিন্তু তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুবই মানে কি ভালোভাবে মনে থাকবে। যে এরপর যে আরেকটা টেকনিক আমি লিখে রাখছি সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা হলো মানে আমরা তো পড়তে বসি টানা হচ্ছে 2-3 ঘন্টা পড়ে ফেলি। তো ওই ক্ষেত্রে কী হয়, আমাদের ব্রেনে মানে শুরু থেকে আধা ঘন্টা 25 মিনিট এরকম হচ্ছে যে কনসেন্ট্রেশন থাকে, এরপর আস্তে আস্তে দেখা যায় যে আমাদের মনোযোগ থাকতেছে না, আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, বা আমাদের মানে বিভিন্ন জিনিস মাথায় ঘুরে, তো পড়ার মধ্যে আর মন থাকে না। তো ওই ক্ষেত্রে আমরা মানে ওই পড়াটা ইফেক্টিভ হয় না 2-3 ঘন্টা টানা পড়লে। তাহলে আমাদের কী করতে হবে, গ্যাপ দিয়ে দিয়ে পড়তে হবে, অর্থাৎ পড়ার মাঝখানে ব্রেক রাখতে হবে। মনে করো তুমি 25 থেকে 30 মিনিট পড়লা, এরপর আবার 5 থেকে 10 মিনিট একটা ব্রেক দিলা। তাহলে এইভাবে পড়লে কি হবে, তোমার মাইন্ডটা 5-10 মিনিট একটু ব্রেক দিলে, তবে ব্রেক মানে এটা না যে তুমি মানে মোবাইল নিয়ে ইউটিউবে ভিডিও দেখবা, তো ওইরকম করলে দেখবা যে তোমার একেবারে টাইমই চলে যাবে তখন কিছুই হবে না। এই জন্য ব্রেক মানে হচ্ছে তুমি পড়ার টেবিল থেকে উঠে কিছুক্ষণ হাঁটতে পারো,
এক্সারসাইজ করতে পারো, পুশ আপ দিতে পারো, তারপর একটু দরকার হলে দৌড়াদৌড়ি করে আসতে পারো। কেন বলতেছি, কারণ ওটা করলে তোমার অনেকক্ষণ বসে থাকলে যেটা হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা একটু লো হয়ে যায়, হ্যাঁ, অক্সিজেন লেভেলটা একটু কমে যায়। তো যখন আমরা একটু হাঁটাহাঁটি করবো বা দৌড়াদৌড়ি করবো বা একটু এক্সারসাইজ করবো, তাহলে আমাদের আবার ব্লাড সার্কুলেশনটা আবার বাড়বে, তাহলে ওই ক্ষেত্রে অক্সিজেন ফ্লোটাও বেড়ে যাবে, তাহলে আমার ব্রেনে অক্সিজেন গেলে আমার ব্রেনও ভালো কাজ করবে। তাহলে এই হচ্ছে যে টেকনিক, মানে পোমোডোরো টেকনিকটা কি আসলে, মানে ব্রেক দিয়ে দিয়ে পড়া। মানে তুমি পড়ার মাঝে মাঝে মনে করো তুমি 3 ঘন্টা পড়তেছো, তাহলে 3 ঘন্টা তুমি আধা ঘন্টা পর পর বা 20-40 মিনিট পর পর তুমি একটা একটা ব্রেক দিতে পারো। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে 3 নাম্বার যে বিষয়টা, প্রথম দিকে তো আমি বলে ফেলছি। 3 নাম্বার বিষয়টা হলো ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা হচ্ছে প্রথম যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে প্লেস। ঠিক আছে, প্রথম ফ্যাক্টরটা হলো প্লেস। প্লেস মানে তুমি যে জায়গায় পড়াশোনা করতেছো, হ্যাঁ, মানে মনে করো তোমার একটা পড়ার টেবিল আছে বা তুমি যেখানে পড়ো ওইখানের একটা পরিবেশ থাকে সবসময়। তো তুমি যে পরিবেশে সবসময় বসতেছো, যে পরিবেশে সবসময় পড়তেছো, হ্যাঁ, সারাউন্ডিংস তোমার, তাহলে এবং একই সাথে যে টাইম, মানে প্লেস টাইম যেটা কিন্তু একই সাথে। তো প্লেস অ্যান্ড টাইম দুইটাই গুরুত্বপূর্ণ। মানে তুমি যে টাইমে পড়ো, যে টাইমে পড়ো, মনে করো তুমি সকালবেলা পড়তে বসো, সকালবেলা 7টা থেকে পড়তে বসো, তাহলে তুমি যখন প্রত্যেকদিন যখন সকালবেলা 7টার দিকে পড়তে বসবা, তাহলে কি হবে, তোমার ব্রেনটা ওই 7টার দিকে আসলে একটা ওইরকম মানে কি, সে ওইভাবে সিগন্যাল দিবে যে হ্যাঁ এখন পড়ার সময়। তাহলে এবং ওই জায়গাতে যখন বসবা, সেম প্লেসে, মানে তুমি যেখানে পড়তে বসো, তাহলে তোমার ব্রেন একটা সিগন্যাল পাবে যে হ্যাঁ এখন মানে একটা পড়ার এনভায়রনমেন্ট যে পড়তেছে, তাহলে তখন তোমার ব্রেনটা ওইভাবে কনসেন্ট্রেশনে হেল্প করবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হলো স্লিপ। অর্থাৎ আমাদের জেনারেশনের বলা যায়, আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্লিপ, মানে ঘুম। তাহলে আমরা কি করি, মানে সারা রাত জেগে থাকি আর এদিকে দিনের বেলা ঘুমাই, তাই না? এটা একটা স্মার্টনেস, মানে এরকম আর কি। কিন্তু আসলে এটা আমার মতো একটা মূর্খনেস। কেন? কারণ ঘুমটা কি, মানে রাতটা আল্লাহ তাআলা তৈরি করছেন কি জন্য? ঘুমানোর জন্য। তাহলে তুমি যদি রাতে না ঘুমাও বা ঠিক মতো না ঘুমাও, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি তোমার ব্রেনই ভালো কাজ করবে না। তুমি এবং মনে করো কেউ একজন রাতের মধ্যে 10টা থেকে 11টা থেকে ঘুমিয়ে গেছে, এটা দেখে যে সে সকাল 5টায় ওঠে, ঠিক আছে, সকাল 5টায় যদি ওঠে, তাহলে তার যে মানে যে ঘুমটা হবে, মানে এখানে ঘুমের কিন্তু কোয়ান্টিটি না, মানে অনেকে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ। তো তুমি 10টা থেকে 11টার মধ্যে ঘুমায় রাতে, ঠিক আছে, এদিকে যদি সকালে 5টার মধ্যে উঠো, তাহলে তোমার যে কোয়ালিটির একটা ঘুম হবে, ওটার চেয়ে তো কেউ যদি মনে করো রাত 2টায় ঘুমাইছে, এদিকে দিনের বেলা উঠছে 12টা বাজে, ঠিক আছে, দিনের 12টায় উঠছে, তাহলে ও কিন্তু হিসাব করলে কোয়ালিটির দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে সে বেশি ঘুমাইছে, কিন্তু তার ঘুমটা কোয়ালিটি ঘুম হবে না। কেন? কারণ সে মানে কি, যখন ঘুমানোর কথা, অর্থাৎ সাইন্টিফিক্যালি প্রুভেন কিন্তু সেটা হলো, অর্থাৎ রাতের শুরুর দিকে, মানে 10টা-11টার দিকে কিন্তু মানুষের ওই ঘুম গেলে, মানে ঘুমানোর যে ইন্টেন্সিটিটা বেশি থাকে, ওই সময় ঘুমাইলে ঘুমটা ভালো হয়, ঠিক আছে। কিন্তু কেউ যদি মানে যত গভীর রাতে ঘুমাবে, তত হচ্ছে যে ঘুমের ইন্টেন্সিটিটা কমে যায়। তো যত বেশি ঘুমাক না কেন, তার ঘুমটা ওইরকমভাবে পূর্ণ হবে না, যেরকমভাবে সে তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি উঠলে যেরকমভাবে মানে ঘুমটা পূর্ণ হতো, সেরকম হবে না। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। এটা মানে বলতে গেলে একটা বলা যায় যে সবচেয়ে বড় সমস্যা, ঘুমের সমস্যাটা। এই জন্য কিন্তু যদি আসলে তুমি মানে ভালো করতে চাও বা ডিফারেন্ট হতে চাও, বা তুমি চাও যে তুমি কী করবা, এই মানে পরীক্ষায় ভালো করবা সব ক্ষেত্রে, বা একজন জীবনে আমরা যেটাকে বলি একজন সাকসেসফুল মানুষ হবা, তাহলে কিন্তু তোমার এই ঘুমের অভ্যাসটা অবশ্যই চেঞ্জ করতে হবে। মানে এই যে 2টা 1টা বা 12টা রাতে এরকম ঘুমাইলে হবে না। ঘুমের চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি ঘুমা যায়। এবং এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি সুন্নাহ। উনি এশার পরপরই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাই যেতেন, এবং এতে রাতে যত তাড়াতাড়ি উঠে উনি কি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। তো আমরা চেষ্টা করবো সবসময় সুন্নাহটা ফলো করার, কারণ সুন্নাহ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি জীবনের জন্য সর্বোচ্চ আদর্শ। তো ওনার সুন্নাহ আমরা যত বেশি ফলো করতে পারবো, আমাদের জীবনটাও কি তত বেশি সুন্দর হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো কনসেন্ট্রেশন। মানে আমি পড়াশোনা করার সময় যাতে আমার ডিস্ট্রাকশন না হয়, এইরকম ব্যবস্থা রাখবো। মানে মোবাইল থেকে, মনে করো তুমি মোবাইল কাছে রাখছো পড়াশোনার সময়, তাহলে তোমার কি একটা নোটিফিকেশন আসলো, তাহলে তোমার দিকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে, তাহলে ওটা দেখবা যে তোমার সময় চলে গেছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, মোবাইল যদি
রাখতে হয় তাহলে নোটিফিকেশন অফ করে বা ডেটা অফ করে ওয়াইফাই অফ করে বা ডু নট ডিস্টার্ব এরকম একটা ফাংশন থাকে, এটা অন করে দরকার হলে পড়বা। তাহলে মানে আমার যাতে কনসেন্ট্রেশনটা শুধুমাত্র আমি যেটা পড়তেছি সেটার দিকে থাকে, ঠিক আছে? তাহলে কনসেন্ট্রেশন, এরপর হচ্ছে ব্রেকের কথাটা আমি বললাম। এরপর হচ্ছে মিস্টেক্স। হ্যাঁ, মিস্টেক্স মানে আমরা পড়াশোনা করি, আমরা পরীক্ষা দিই, আচ্ছা আমরা অনেক ভুল করি। দেখা যায় যে আমরা জানা জিনিসও পরীক্ষায় গিয়ে ভুল করে আসি। এটা খুব বেশি সমস্যা না যদি না তুমি ভুলটা শুধরাতে পারো। অর্থাৎ ভুল করলে আমাদের অ্যাপ্রোচটা হবে যে আমরা হতাশ হব না, কিন্তু আমার ভুলটা যাতে পরবর্তীতে না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। অর্থাৎ আমি আমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করবো, সেটা সংশোধন করার চেষ্টা করব। তাহলে ওই ক্ষেত্রে আর ভুল থেকে শিখলে এটা কিন্তু বেশি ভালো মনে থাকে। ওইটা যে হ্যাঁ আমি এই জায়গায় ভুল করছিলাম, তাহলে আমার এই জায়গাটা কি মানে এটা মনে থাকে আর কি। এরকম করে ভুল করে শিখলে এটা বেশি মনে থাকে। এরপর হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে যে ওইটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তবে প্র্যাকটিসটা রাইট ওয়েতে করতে হবে। আমার মানে যেখানে আমার প্র্যাকটিস দরকার হবে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। তো এক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যদি এমনিতে পড়াশোনা করি তাহলে এক্ষেত্রে আমরা কী করব, মানে পরীক্ষা দিব, নিজেকে পরীক্ষা দেওয়ার তো সবচেয়ে বেস্ট ওয়ে মানে নিজেকে জাজ করা, তাহলে ওইটা হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে। এরপর 4 নাম্বার যে কথাটা বলবো সেটা হলো তাওয়াক্কুল। অর্থাৎ আমি আমার পক্ষ থেকে সব চেষ্টা করব। এই যে এগুলো লিখলাম 2, 3, এগুলো সবগুলো হচ্ছে আমার নিজের প্রচেষ্টা, তাই না? যে আমি সায়েন্টিফিক টেকনিক অ্যাপ্লাই করব, কিছু ফ্যাক্টরগুলো ঠিক রাখবো, এগুলো সব কিছু ঠিক রাখার চেষ্টা করব। এরপর এগুলো হচ্ছে আমার প্রচেষ্টা। তারপর আমি কি করব, ফলাফলের জন্য মানে আমার প্রচেষ্টা শেষে আমি আমার সর্বোচ্চ যতটুকু সম্ভব চেষ্টা করে ফলাফলের জন্য আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করব। তাহলে ওই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে তাওয়াক্কুল, ঠিক আছে? এটাই তাওয়াক্কুল। ওই যে আমি শুরুতেই বললাম উদ্দেশ্য বা নিয়ত। তাহলে আমার যদি উদ্দেশ্য সঠিক থাকে এবং আমার নিজের পক্ষ থেকে প্রচেষ্টাটাও সঠিক থাকে, তাহলে বাকিটা আল্লাহ তাআলা যেটাই করেন আমি সেটাই মেনে নেব। এটা হচ্ছে তাওয়াক্কুল। এরপর যে বিষয়টা সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এখন 5 ওয়াক্ত সালাতের গুরুত্বটা দেখো। মানে আমি কেন একটা বিষয় লিখেছি সেটা হলো কনসিস্টেন্সি। এইসব কিছু মানে এই যে টেকনিক বলো, ফ্যাক্টর বলো, এগুলো কোনো কাজে আসবে না যদি না তুমি কনসিস্টেন্ট হতে পারো। কনসিস্টেন্ট বিষয়টা হলো মানে কোনো একটা কাজ একদম লেগে থাকা, মানে একদম কন্টিনিউয়াসলি করে যাওয়া। এমন না যে আমি এই মানে টেকনিকগুলো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 10 দিন বা 1 মাসও হতে পারে এরকম মানে অ্যাপ্লাই করে এরপর দেখতেছি যে তেমন কোনো ফলাফল হচ্ছে না, তাহলে আমি বাদ দিয়ে দিছি। এরকম না কিন্তু। এটা কিন্তু কনসিস্টেন্সি মানে কি, এটা একদম লেগে থাকতে হবে। মানে এইসব টেকনিক বলো এবং মানে নিজেকে ইমপ্রুভ করার বিষয়টা বলো, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা 1 দিনে 2 দিনে বা এগুলা হবে না তাড়াতাড়ি। এটা কিন্তু ফলাফল আসতে বা এই মানে এগুলো আয়ত্ত করতে, আমি তো টেকনিকগুলো বলছি এগুলো খুবই ইজি লাগতেছে শুনতে, কিন্তু এগুলো আয়ত্ত করতে কিন্তু অনেক টাইম লাগবে। এই জন্য ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সাথে মানে কি করতে হবে, কনসিস্টেন্টলি এটা করে দিতে হবে। এই ক্ষেত্রে আমাকে সাহায্য করবে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কারণ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ি বা পড়তে হয় আমাদের, অনেকেই পড়ি না আমরা। আমাদের পড়া উচিত। কেন পড়া উচিত দেখো, প্রথমত এটা একটা ফরজ, দ্বিতীয়ত হচ্ছে এটা আমার কি হেল্প করছে এক্ষেত্রে, মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়লে মানে সালাত আমাকে কি শিখায়, কনসিস্টেন্সি শিখাচ্ছে। মানে কিভাবে 5 ওয়াক্ত সালাত আমি জামাতে যদি পড়তে পারি, তাহলে এটা আমাকে সময় মতো একটা কাজ করার এই যে ডিসিপ্লিন লেগে রাখছি, নিয়মানুবর্তিতা, তাহলে এটা শিক্ষা দিচ্ছে। যখন কেউ একদম কনসিস্টেন্টলি যখন 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে, তাহলে তার জন্য আর কনসিস্টেন্ট হওয়া কোনো কাজে কোনো প্রবলেম হবে না। কারণ সে তো অলরেডি 5 ওয়াক্ত সালাত পড়তেছে, অর্থাৎ সালাতের ক্ষেত্রে সে কনসিস্টেন্ট, তাই না? আর এটা যেহেতু আমাদের বাধ্যতামূলক, এটা তো আমরা অবশ্যই করতে হবে। তো যখন তুমি এটা মাথায় রেখে করবা, তাহলে তোমার এদিকে কনসিস্টেন্সি নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি যে কোনো কাজে কনসিস্টেন্টলি লেগে থাকতে পারবা, এটা তোমার অনেক বড় একটা ফলাফল দিবে কিন্তু। এরপর ডিসিপ্লিন, তো এটা আমি নামাজের মাধ্যমে আমি ডিসিপ্লিন শিখে যাচ্ছি যে আমার নির্দিষ্ট সময়ে নামাজটা আদায় করতে হয়। তাহলে এক্ষেত্রে আমি একটা ডিসিপ্লিনের একটা শিক্ষা পাচ্ছি। সালাতের গুরুত্ব তো অনেক, তাহলে এখানে এগুলো আসলে মানে একটা আলাদা ভিডিও করা যাবে সালাতের গুরুত্ব নিয়ে। কিন্তু আমরা এক্ষেত্রে দেখতেছি কি মানে ইনস্ট্যান্ট দুইটা মানে কনসিস্টেন্সি ডিসিপ্লিন, এগুলোর ক্ষেত্রে সালাত কিন্তু অনেক সবচেয়ে বেস্ট ওয়ে বলতে গেলে শিক্ষার জন্য। এদিকে আমি আরেকটা বিষয় মানে স্কিপ করছি, হলো দোয়া। অর্থাৎ সব কিছু করার পর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যাতে আমাদের মানে সব কিছু ভালো হয়। এবং দোয়া বলতে এমন না যে সবসময় আমি যেটা প্রত্যাশা করতেছি সেটাই হতে হবে। হয়তো আমি যেটা চাচ্ছি বা প্রত্যাশা করতেছি সেটা হয়তো আমার জন্য ভালো নাও হইতে পারে, সেটা তো আমি জানি না। তো আমি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করবো যে আমার জন্য যেটা ভালো হয়, এবং আল্লাহ তাআলা সবসময় তার বান্দার জন্য যেটা ভালো সেটাই করেন। তো আমাদের যাতে যেটা ভালো হয় সেটাই দেন। এবং ভালোটা যদি এমনও হয় যে কি আমি প্রত্যাশা করতেছি না, বা আমি কোনো একটা জায়গায় মানে রেজাল্ট খারাপ করতেছি, তো বাহ্যিকভাবে দেখে মনে হতে পারে যে না এটা তো ভালো হয়নি, কিন্তু হয়তো এটার মধ্যে কোনো না কোনো উপকার নিহিত ছিল। তো এক্ষেত্রে আমার ওইটাই আসলে তাওয়াক্কুল। তো দোয়া করব।
এরপর ফোকাসটা তো হচ্ছে এই যে কনসেন্ট্রেশন আর ফোকাস বিষয়টা একই, মানে আমার থেকে পড়ার সময় কোনো রকম ডিস্ট্রাকশন থাকা যাবে না, এটা ফোকাস করে পড়তে হবে। লাস্ট যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, মানে আমরা কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে একটা প্রসেস আছে, সেটা হলো শিখছি আমি কোনো একটা কিছু, মানে শিখার পর এটা নিয়ে রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট বিষয়টা হলো মানে আমি এটা নিয়ে চিন্তা করবো যে, যেমন মনে করো আমি উদাহরণ দিলাম যে আমি উদ্ভিদের কোষের গঠন নিয়ে পড়াশোনা করতেছি। তো আচ্ছা, আমি বোর্ডের কোষের গঠন পর আমার কী লাভ হবে, বা এটা আমি কেন পড়তেছি, বাট আমার কী কাজে আসবে, তাহলে এই যে মানে এটার অ্যাপ্লিকেশনগুলো চিন্তা করা, ঠিক আছে। তাহলে এই যে রিফ্লেক্ট থেকে এটার ইমপ্লিমেন্টেশন, আচ্ছা ইমপ্লিমেন্টেশন আসতেছি। রিফ্লেক্টটা হলো কি, চিন্তা করা এটা নিয়ে, মানে এটা আমার কী কাজে লাগবে আসলে, তাই না? তাহলে এটা আমার কী কাজ আসতে পারে, বা এটা আমি মানে কি কেন পড়তেছি, তাই না, এরকম আর কি। এরপর ইমপ্লিমেন্ট বিষয়টা হলো ওই যে মানে ওইটা প্র্যাকটিক্যাল নলেজ আমরা যেটাকে বলি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ যেটাকে আমরা বলি, বা এটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে পড়ে। অর্থাৎ ইমপ্লিমেন্ট মানে আমি কোনো কিছু শিখছি, ওইটা সেই অনুযায়ী আমি প্র্যাকটিস করবো বা প্র্যাকটিক্যাল এটাকে অ্যাপ্লাই করবো। এরপর শেয়ার মানে মানুষকে শেখানো, যেটা আমি শুরুতে বলছি ফাইনম্যান টেকনিক, শেয়ার। তো এগুলো হলো মোটামুটি আমার পক্ষ থেকে, মানে কিভাবে পড়া মনে রাখা যায়, এইভাবে মানে একটা এই কিছু নিয়ম, কিছু সাইন্টিফিক টেকনিক এবং হচ্ছে যে কি ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু মানে জানাতে পারো কমেন্ট সেকশনে, এবং নেক্সট ভিডিওর টপিক কী হতে পারে এটা আমাকে জানাতে পারো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।